আচ্ছা, লাস্ট ক্লাস পুরাটাই আমরা আসলে সমন্বয় জাবেদাটাই করছিলাম। আজকে ফার্স্টে একটু রিভিশন দিই, ওইটাই। ঠিক আছে। আচ্ছা, প্রথমে যে জাবেদাটা এখানে দেখতেছি আমরা, সমাপনী মজুত পণ্য 2000 টাকা। এটার জাবেদা কি হবে? আহ, ex- উম, ক্রয় হিসাব ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। না, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট। সমাপনী মজুত ও পণ্য এটি কি একটা সম্পদ। সম্পদ সবসময় ডেবিট হয়, এই জন্য সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট হবে। আর ক্রেডিট হবে কে? বিক্রিত আমাদের পণ্যের তো credit। বিক্রিত পণ্যের ব্যয় হিসাব। কেন? কারণ সমাপনী মজুত মানে অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য আমার টোটাল ক্রয়ের খরচ থেকে কমায় দিচ্ছে, বা বিক্রিত পণ্যের ব্যয়টাকে কমায় দিচ্ছে, এটা অবিকৃত থাকার কারণে ওই ব্যয়টা হয় নাই। ক্রয় ক্রেডিট লিখলেও হয়। বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় ক্রেডিট। ওকে। তো সমাপনী মজুত পণ্য এটিকে একটা সম্পদ, সম্পদ সবসময় ডেবিট হয়, এই জন্য সমাপনী মজুত পণ্য ডেবিট। আর এটা কি করছে, ক্রয়ের ফলে যতটা কষ্ট হয়েছিল সেই সবগুলা পণ্য বিক্রি হয় নাই, সমাপনী মানে অবিকৃত। তো আমার ওই ব্যয়টা কমছে, বিক্রিত পণ্যের ব্যয়টা, এই জন্য এটা ক্রেডিট। ব্যয় কমলে ক্রেডিট। এরপরে বকেয়া ব্যয়। বকেয়া ব্যয়ের জন্য যাবে দেখি, বেতন বকেয়া আছে 1000 টাকা, কি যাবে হবে? বেতন হিসাব ডেবিট আর বেতন বকেয়া হিসাব ক্রেডিট। হ্যাঁ, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। যে কোনো ব্যয়ের জন্যই ব্যয় সবসময় ডেবিট হয়, এই জন্য ব্যয় কি এখানে বেতন, বেতন হিসাব ডেবিট হবে। ব্যয় সবসময় ডেবিট, বেতন একটা ব্যয়, এই জন্য বেতন ডেবিট। আর বকেয়া ব্যয় কি, আমার কাছে টাকা পাবে, আমি বেতন দেই নাই, বেতন বকেয়া আছে 1000 টাকার মানে হলো আমার কর্মচারী কাজ করছে, আমি তাদেরকে টাকা দেই নাই, তারা আমার কাছে টাকা পাবে। কেউ কিছু পেলে সেটা আমার জন্য দায়, আর দায় কি হয়, ক্রেডিট হয়। এই জন্য বকেয়া বেতন ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট। এরপর হলো বকেয়া ব্যয় পরিশোধ, মানে আগে বকেয়া ছিল এখন সেটা পরিশোধ করে দিচ্ছি। বকেয়া বেতন উপরের পরিশোধ। ঠিক উল্টাটাই হবে। হ্যাঁ। উপরেরটারই উল্টাটা হবে। না, উপরেরটার উল্টাটা হবে না। বকেয়া ব্যয় এটা বকেয়া পরিশোধ করছি, বিক্রি না। পরিশোধ করলে আমার কাছ থেকে টাকা চলে যায় না, হ্যাঁ। ও। তাহলে নগদান হিসাব আসবে না। হ্যাঁ হ্যাঁ। উপরেরটাই তো আর নগদান হিসাব নাই, তাহলে উপরেরটা উল্টো হবে কিভাবে, তাই না? জি স্যার। বকেয়া বেতন পরিশোধ করতেছি, তাহলে আমার নগদ টাকা চলে যাইতেছে, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হয়। ঠিক আছে। আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এবার নগদ টাকা কেন চলে গেছে, আমি বকেয়া বেতন পরিশোধ করছি দেখে, এই জন্য বকেয়া বেতন হিসাব ডেবিট হবে। ঠিক আছে। এই সমন্বয় জাবেদাগুলো না পারলে কার্যপত্র পারা যাবে না, এই জন্য আমি এটাকে বেশি ইম্পর্টেন্স দিতেছি। সো কোনো খরচ বকেয়া থাকলে ওই খরচটা ডেবিট, আর দায়টা ক্রেডিট। দায়টা কি, বকেয়া খরচটা। আর ওটা পরিশোধ করে যদি দেই তাহলে ওই দায়টা কমে যায়, এই জন্য বকেয়া বেতন ডেবিট হয়েছে। আর নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট। এরপর হলো অনাদায়ী আয়। অনাদায়ী আয় মানে কি, কাউকে আমি সেবা দিচ্ছি কিন্তু সে আমাকে টাকা দেয় নাই। তো এখানে লেখা আছে কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি 1000 টাকা, 100 টাকা। কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, মানে কাউকে কোনো কাজ করে দিচ্ছি, তার কাছ থেকে আমি কমিশন পাবো কিন্তু সে আমাকে এখনো নগদ টাকায় দেয় নাই, এটার জাবেদা কি হবে? দেখো, আয়, আয় সবসময় ক্রেডিট হয়। এখানে আমার অনাদায়ী আয়, আয় সবসময় ক্রেডিট, আর বকেয়া আয় ডেবিট। তো অনাদায়ী কমিশন, বকেয়া আয় কি, সম্পদ, আমি কার কাছে টাকা পাবো। বকেয়া আয় মানে আমি কারো কাছে টাকা পাবো, টাকা পেলে সেটা সম্পদ। অনাদায়ী কমিশন হিসাব ডেবিট, অনাদায়ী কমিশন হিসাব ডেবিট।
আর ক্রেডিট কে কমিশন হিসাব ক্রেডিট। কমিশন ক্রেডিট কেন? কমিশন হলো আয়, আয় সবসময় ক্রেডিট হয়। অনাদায়ী আয় প্রাপ্তি, অনাদায়ী আয় মানে কি ছিল? আমি কারো কাছে টাকা পাবো, টাকাটা দেয় নাই, এখন টাকাটা দিয়ে দিছে, টাকা পাইছি, টাকা পেলে নগদান নগদ হিসাব ডেবিট। ডেবিট। আর টাকাটা কেন পাইছি? অনাদায়ী বিনিয়োগের সুদ পাইছি দেখে, তাহলে অনাদায়ী বিনিয়োগের সুদ ক্রেডিট। আগে অনাদায়ী ছিল, এখন আর অনাদায়ী নাই। ঠিক আছে? যে যখন নগদ টাকা পাবো বা নগদ টাকা চলে যাবে তখন কোশ্চেন করব কেন পাইছি বা কেন চলে গেছে। এই জায়গায় যদি কোশ্চেন করি কেন আমি নগদ টাকা পাইলাম, যেটা অনাদায়ী বিনিয়োগ ছিল, বিনিয়োগের সুদ অনাদায়ী ছিল সেটা পাইছি দেখে, এই জন্য অনাদায়ী বিনিয়োগের সুদ ক্রেডিট। অগ্রিম ব্যয়, ব্যয় খরচ মানে করার আগে টাকাটা দিয়ে দিচ্ছি, কোনো সুবিধা পাওয়ার আগে, সুবিধা পাওয়ার আগে তাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। বাসায় থাকি নাই কিন্তু 1 বছরের ভাড়া আগেই দিয়ে দিচ্ছি, এখানে বলছে 1 বছরের ভাড়া প্রদান 12,000 টাকা, তো অগ্রিম ভাড়া দিচ্ছি, তাহলে কি হবে? অগ্রিম ভাড়া হিসাব ভাড়া ডেবিট হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আর আমি কোশ্চেন করব কেন নগদ টাকা চলে গেছে? অগ্রিম ভাড়া দিছি দেখে, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট। ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে কি অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হয়েছে, উপরে যে 1 বছরের ভাড়া দিলাম তার 1 মাসের ভাড়া উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে এখন যাবে কি হবে? অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া মানে কি? সুবিধাটা নিয়ে নিছি আমি, সুবিধা নিয়ে নিয়ে যদি নেই তাহলে এখন তো আর সেটা সম্পদ নাই বা অগ্রিম নাই, অগ্রিমটা উত্তীর্ণ হয়ে গেছে। অগ্রিম যখন ব্যয়টা করছিলাম তখন কি ছিল? ডেবিট ছিল। এখন যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে সে কি হবে? ক্রেডিট হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এখন আর অগ্রিম নাই, আমি 1 মাসের ভাড়া 1 মাস থাকছি বাসায়, 1 মাসের সুবিধা ভোগ করে ফেলছি, যেহেতু আমি সুবিধা ভোগ করে ফেলছি এখন কি এটা খরচ হয়ে গেছে, খরচ হইলে ভাড়া খরচ তাহলে ডেবিট। এটা দায় হবে? না, দায় হবে কেন? আমি আগে আগে টাকা দিছিলাম, অগ্রিম ভাড়া এটা কি সম্পদ? আমি আগে টাকা দিয়ে দিছি, এখন সম্পদটা কমে গেছে, সম্পদ কমে গেলে ওই সম্পদ হিসাবটা ক্রেডিট হইতেছে, অগ্রিম ভাড়া ক্রেডিট। আর সম্পদটা কমে গিয়ে কি হয়েছে? খরচ হয়ে গেছে। খরচ কি হয়? ডেবিট। ভাড়া খরচ ডেবিট বা ভাড়া হিসাব ডেবিট। ক্লিয়ার? ও, বুঝতে পারছি। প্রথমে আমি অগ্রিম দিছিলাম, যখন আমি অগ্রিম দিছিলাম তখন তো সেটা ব্যয় না, তখন সম্পদ, তখন কি ছিল? অগ্রিম ভাড়া, সম্পদ ডেবিট। আর আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট। এখন আমি বাসায় 1 মাস থাকছি, থাকার ফলে এখন আর এই সম্পদটা নাই, অগ্রিম ভাড়া। এখন কি হয়েছে? এটা ব্যয় হয়ে গেছে, যেহেতু থাকছি আমি সুবিধাটা নিয়ে নিছি 1 মাস থেকে, তো সুবিধা নিয়ে নিছি দেখে এটা ব্যয় হয়ে গেছে, ব্যয় হলে ব্যয়টা ডেবিট। এখানে ব্যয়টা কি? ভাড়া, ভাড়াটা ডেবিট। আর এই সুবিধাটা নেওয়ার ফলে আমার সম্পদ কমে গেছে, অগ্রিম ভাড়া নামে যে সম্পদটা ছিল আগে সেটা কমে গেছে, তো সম্পদ কমে গেলে ওই অগ্রিম ভাড়া ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় মানে কি? কারো কাছ থেকে আমি টাকা নিয়ে নিছি, অ্যাডভান্স টাকা নিছি, কিন্তু তাকে সুবিধা দেই নাই, কাউকে কোনো হুম। সেবা দেই নাই কিন্তু টাকাটা আগেই নিয়ে নিছি, অ্যাডভান্স। অনুপার্জিত আয় সেটা। তো কারো কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা নিলে সে আমার কাছে সুবিধা পাবে, পেলে সেটা দায়, তার মানে অনুপার্জিত আয় একটা দায়। এখানে কি বলছে দেখো, উপভাড়াটিয়ার নিকট হতে অগ্রিম প্রাপ্তি 5,000 টাকা, আমি অগ্রিম টাকা পাইছি, টাকা পেলে নগদান হিসাব ডেবিট। টাকা যেহেতু পাইছি নগদান হিসাব ডেবিট। আচ্ছা, টাকা কেন পাইছি? অগ্রিম উপভাড়া দিছে দেখে, তাহলে অগ্রিম উপভাড়া ক্রেডিট। বুঝা গেছে? জি স্যার। অগ্রিম উপভাড়া ক্রেডিট। আচ্ছা, অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে মানে কি? আগে আগে টাকা নিয়ে নিয়েছিলাম, সেবা দেই নাই, এখন সেবাটা দিয়ে দিচ্ছি বা সুবিধাটা দিয়ে দিচ্ছি, সুবিধাটা দিয়ে দিলে এখন সেটা উপার্জিত হয়ে গেছে। অগ্রিম শিক্ষানবিশ সালামের 1,000 টাকা উত্তীর্ণ হয়েছে। অনুপার্জিত আয় কি? দায়, যেহেতু আমি সুবিধা দিয়ে দিচ্ছি এখন আর দায়টা নাই, দায় কমে গেছে, দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়। ক্লিয়ার?
আমি কারো কাছ থেকে আগে আগে টাকা নিছিলাম, তাকে সুবিধা দেই নাই, এটা হলো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় উপার্জিত হলে কি দায় কমে যায়, দায় কমে গেলে দায় সেটা ডেবিট। তো এখানে অগ্রিম শিক্ষানবিশ স্যালামি উত্তীর্ণ হয়েছে মানে আমি আগে আগে টাকা নিছিলাম 1000 টাকা, এখন সেই শিক্ষানবিশ স্যালামি মানে শিক্ষাটা দিয়ে দিচ্ছি, তাদের ট্রেনিংটা দিয়ে দিচ্ছি, এখন সেটা উপার্জন হয়েছে, তাইলে এখন ওই দায়টা আর নাই, অগ্রিম শিক্ষানবিশ স্যালামিটা নাই, ওইটা ডেবিট হয়ে যাবে, আগে ক্রেডিট ছিল। আর এখন কি হয়েছে, ওই দায়টা এখন আয় হয়ে গেছে। এই যে শিক্ষানবিশ স্যালামি দেওয়ার কথা ছিল এটা দিছি, দিলে এখন সেটা আয় হয়েছে, আগে ছিল দায়। আগে টাকা যখন নিছিলাম অ্যাডভান্স তখন ছিল দায়, এখন তাকে সুবিধাটা দিচ্ছি, এখন হয়েছে আয়, দায়টা কমে আয় হয়ে গেছে। তো আয় সবসময় কি কি হয়, ক্রেডিট হয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইটাই যদি এই উপভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম প্রাপ্তি বুঝাই, মানে ওই যে উপভাড়াটিয়া 1 মাস ভাড়া ছিল বাসায়, তাহলে এই অগ্রিম উপহারটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে জাবেদা কি হবে? উপহারটির কাছ থেকে তো এই 1000 টাকা অগ্রিম নিছিলাম, 5000 টাকা অগ্রিম নিছিলাম, এখন সে বাসায় 1 মাস থাকছে, এই অগ্রিম উপহারটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে জাবেদা কি হবে? তাহলে কি উপভাড়াটি হিসাব ডেবিট আর আর অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট? না না, দেখো অগ্রিম উপহার এটা তো এমনি ক্রেডিট আছে, এটা তো দায় আছে, এখন দায় ক্রেডিট, আমি তার কাছ থেকে তার নগদ টাকা নিছি, অ্যাডভান্স অ্যাডভান্স নিছি, এখন সেটা দায়, সে আমার কাছে ভাড়া মানে বাসায় থাকার অধিকার আছে তার, তো থাকছে 1 মাস, এখন আর এই অগ্রিমটাও নাই, এটা এখন উপহার হয়ে গেছে, মানে দায়টা নাই, সে তো থেকেই গেছে 1 মাস, তাহলে আর তো সে আমার বাসায় থাকতে পারবে না, 5000 টাকা দিছিল 1 মাস থাকছে শেষ। তো এই যে ক্রেডিট ছিল অগ্রিম উপহার, এখন এটা ডেবিট হয়ে যাবে। তো অগ্রিম আচ্ছা। উপহার হবে ডেবিট, সে ছিল ক্রেডিট, উত্তীর্ণ হয়েছে মানে উল্টা হবে। এখানে দেখো এই যে অগ্রিম শিক্ষানবিশ সালামি ডেবিট, ওইরকম অগ্রিম উপহার হয়ে যাবে ডেবিট। আর উপভাড়া কি আয়, উপভাড়া হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, আয়টা হবে ক্রেডিট। অনুপার্জিত আয় যখন উপার্জিত হয় তখন সেটা আয় হয়, অনুপার্জিত আয় মানে দায়, অনুপার্জিত আয় হলো দায়, দায় যখন উপার্জিত হয় তার মানে আয় হয়, দায় উপার্জিত হলে আয় হয়, আর আয়টা হয় ক্রেডিট, এই শিক্ষানবিশ সালামি আয় ক্রেডিট। আর আয় দায়টা আয় হয়ে গেলে দায়টা কমে যায়, দায়টা ডেবিট। নর্মালি দায় কি ক্রেডিট, দায় কমে গেলে দায় ডেবিট, আর আয় ক্রেডিট। ক্লিয়ার? বুঝতে পারছো তো? জি স্যার। অনুপার্জিত আয় হলো দায়, আর অনুপার্জিত আয় উপার্জিত হওয়া মানে কি আয় হয়ে যাওয়া, আয় হলে আয় ক্রেডিট, আর দায় কমে যায় দেখে দায় ডেবিট। আচ্ছা, এরপর অব্যবহৃত মণিহারি 500 টাকা, এটার জাবেদা তো পারা উচিত, পারবা? হ্যালো? আচ্ছা, অব্যবহৃত মণিহারি 500 টাকা, এটার জাবেদা কি হবে? মনিহারি হিসাব ডেবিট আর উম,
মনিহারি হিসাব ডেবিট, অব্যবহৃত মনিহারি হিসাব ক্রেডিট। তবে আমি এইখানে দেখো দুইটা লাইন লিখছি যে রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি থাকলে আমাদের কার্যপত্র করার সময় একটা রেওয়া মিল থাকবে আর সমন্বয় থাকবে। তো যদি রেওয়া মিলে অব্যবহৃত মনিহারিটা দেওয়া থাকে, হুম, আচ্ছা জাবেদা, তার রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি দেওয়া থাকলে আর রেওয়া মিলে মনিহারি দেওয়া থাকলে, রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি দেওয়া থাকলে মনিহারি হিসাব ডেবিট, মনিহারি হিসাব ডেবিট, আর অব্যবহৃত মনিহারি ক্রেডিট। উল্টা লিখছেন মনে হয়। উল্টা লিখছি? হ্যাঁ, না, ঠিকই লিখছি। রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি দেওয়া থাকলে, হুম, আপনি না বললেন রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি হচ্ছে ক্রেডিট হয়? না না, অব্যবহৃত মনিহারি ক্রেডিট হবে কেন? অব্যবহৃত মনিহারি ডেবিট। রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি ডেবিট থাকে, অব্যবহৃত মনিহারি চলতি সম্পদ, সম্পদ তো সবসময় ডেবিটই থাকবে। ও আচ্ছা। ধরো আমার রেওয়া মিলে দেওয়া আছে অব্যবহৃত মনিহারি 5,000 টাকা, হুম, এর মানে কি আমার কাছে যেই মনিহারি ছিল, রেওয়া মিল বলতেছে 5,000 টাকার মনিহারি অব্যবহৃত আছে। বুঝতে পারতেছো? মানে আমি জি স্যার। কাগজ কলম এগুলা কিনছিলাম, এগুলা 5,000 টাকার অব্যবহৃত আছে, কিন্তু সমন্বয় বলতেছে অব্যবহৃত মনিহারি 500 টাকা। রেওয়া মিলে লেখা আছে অব্যবহৃত মনিহারি 5,000 টাকা, বাট সমন্বয় বলতেছে অব্যবহৃত মনিহারি 500 টাকা। দুই জায়গায় দুই রকম বলতেছে কেন? বা এর কারণ কি? অব্যবহৃত মনিহারি যেটা বলে মানে সমন্বয়টাই হলো ঠিক, সমন্বয়টা অলওয়েজ রাইট। তো রেওয়া মিল 5,000 বলতেছে এটা কি ভুল? আসলে সমন্বয় মানে কি, যেটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় নাই, মানে রেওয়া মিল যখন করা হয়েছে তখন 5,000 টাকাই ছিল, কিন্তু পরে আমরা 4,500 ব্যবহার করে ফেলছি, এই জন্য এখন 500 টাকার আছে। এটা বুঝতে পারছো? জি স্যার। রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি লেখা ছিল 5,000 টাকা, কিন্তু আমাকে সমন্বয় আবার বলে দিচ্ছে যে অব্যবহৃত মনিহারি 500 টাকা। এর মানে 4,500 টাকার মনিহারি আমরা ব্যবহার করে ফেলছি। তো 4,500 টাকার মনিহারি ব্যবহার করলে ওটা খরচ হয়ে গেছে, হুম, তো খরচ ডেবিট 4,500। আর অব্যবহৃত মনিহারি কি সম্পদ, সম্পদ কমে গেছে, 4,500 টাকার মনিহারি ব্যবহার করে ফেলছি, ক্রেডিট। তো সম্পদ কমে গেলে ক্রেডিট। বুঝতে পারছো? জি স্যার। তো অব্যবহৃত মনিহারি 500 টাকা সমন্বয় বলতেছে, আর রেওয়া মিল বলতেছে 5,000 টাকা। এর কারণ কি, রেওয়া মিল করার পরে আমি 4,500 টাকার মনিহারি ব্যবহার করে ফেলছি, মনিহারি ব্যবহার করে ফেললে ওটা খরচ হয়, তাহলে মনিহারি খরচ ডেবিট। আর সম্পদ কমে গেছে 4,500, এই জন্য অব্যবহৃত মনিহারি ক্রেডিট, সম্পদ ক্রেডিট হয়ে গেছে। হুম, এখন যদি রেওয়া মিলে মনিহারি বলা থাকতো 5,000 টাকা, তার মানে রেওয়া মিল বলতেছে আমার খরচ 5,000 টাকা। হুম, বুঝতেছো? রেওয়া মিল বলতেছে যে মনিহারি খরচ 5,000 টাকা, কিন্তু সমন্বয় আমাকে বলতেছে যে আমার কাছে এখনো 500 টাকার মনিহারি অব্যবহৃত আছে। বুঝছো? জি স্যার, বুঝতেছি। রেওয়া মিল বলতেছে যে খরচ আমার 5,000 টাকা, এই বছর 5,000 টাকার মনিহারি আমি খরচ করছি, কিন্তু সমন্বয় বলতেছে এখনো আমার কাছে 500 টাকার অব্যবহৃত মনিহারি আছে। আর সমন্বয় অলওয়েজ রাইট, তাহলে কি হবে, আমার কাছে 500 টাকার অব্যবহৃত মনিহারি আছে, অব্যবহৃত মনিহারি কি সম্পদ, অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট, সব। অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। দুইটা কিন্তু দুই রকম জাবেদা হইতেছে। অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট, আর ক্রেডিট কি হবে, মনিহারি হিসাব ক্রেডিট। মনিহারি হিসাব ক্রেডিট। দেখো দুই জায়গায় কিন্তু দুই রকম হইলো, এখানে হয়েছে মনিহারি হিসাব ডেবিট, অব্যবহৃত মনিহারি ক্রেডিট, আর এখানে হয়েছে অব্যবহৃত মনিহারি ডেবিট, মনিহারি ক্রেডিট। দেখো একই জিনিস, অব্যবহৃত মনিহারি 500 টাকা, এই অব্যবহৃত মনিহারির 500 টাকার জাবেদা দুই জায়গায় দুই রকম হয়েছে কেন?
এক জায়গায় ছিল রেওয়া মিলে বলতেছে 5,000 টাকার অব্যবহৃত মনিহারি আছে, আর সমন্বয় বলতেছে এখন 500 টাকার আছে। তার মানে 4,500 খরচ করে ফেলছি। তাহলে এটা যাবে দিচ্ছি খরচের। খরচ মনিহারি ডেবিট, মনিহারি খরচটা ডেবিট, খরচ সবসময় ডেবিট হয়। আর সম্পদ কমে গেছে, রেওয়া মিলে 5,000 টাকা ছিল সম্পদ, সম্পদ কমে গেছে দেখি ক্রেডিট। আর পরেরটা কি, রেওয়া মিল বলতেছে মনিহারি খরচ 5,000 টাকা, আর সমন্বয় বলতেছে অব্যবহৃত আছে 500 টাকা, মানে খরচ 4,500 টাকা। তো খরচ কমে গেছে, খরচ কমে গেলে ক্রেডিট, 500 টাকার খরচ কমে গেছে, 500 টাকা অব্যবহৃত আছে, অব্যবহৃত মনিহারি ডেবিট 500। 500 ক্রেডিট। আর সহজে মনে রাখতে পারো, রেওয়া মিলে যেটা দেওয়া থাকে সেটা উল্টা হয়। দেখো, রেওয়া মিলে মনিহারি ছিল, মনিহারি হইছে ক্রেডিট। আর উপরেরটা রেওয়া মিলে অব্যবহৃত মনিহারি ছিল, অব্যবহৃত মনিহারি হইছে ক্রেডিট। ঠিক আছে, মানে এটা একটা ইজি টেকনিক যে রেওয়া মিলে যে জিনিসটা দেওয়া থাকে ওইটা সাধারণত জাবেদায় গিয়ে উল্টা হয়ে যায়। হুম। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এরপরে বিলম্বিত বিজ্ঞাপন 5,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিলম্বিত হ্যাঁ, বিজ্ঞাপন ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। হয়েছে। হয়নি তো। বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট। বিলম্বিত বিজ্ঞাপন কি একটা সম্পদ? ও বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে সম্পদ, সম্পদ ডেবিট। আর বিজ্ঞাপনটা বিলম্বিত আছে, তো বিজ্ঞাপন খরচটা কমে গেছে, জি। বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। আমি বিজ্ঞাপন দিছিলাম ধরো 50,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা বিলম্বিত আছে। এর মানে হলো আমি যে 50,000 টাকা খরচ করছি এর মধ্যে 5,000 টাকা এখনো খরচ হয় নাই, 5,000 সম্পদ রয়ে গেছে। তো সম্পদ সবসময় ডেবিট হয়, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট। আর খরচ কমে গেছে, ওই যে 50,000 খরচ করছি এর মধ্যে 5,000 টাকা এখনো খরচ হয় নাই, বিলম্বিত আছে। তাহলে খরচ কমলে খরচ ক্রেডিট। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে কি, দেনাদারের কাছ থেকে টাকা পাবো না। এই যে এখানে লিখে দিছে দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়, জাবেদা বলো। অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ডেবিট। না, আর দেনা, না না, এটা তো আদায়যোগ্য নয়। এটা তো আদায়যোগ্য নয়, তাহলে সঞ্চিতি তো আসার কথা। না না না, সঞ্চিতি কেন আসবে? দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়। আমার যে দেনাদার আছে সে আমাকে 5,000 টাকা দিবে না। এই যে টাকা দিবে না এটাকে বলে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা একটা ধরনের ক্ষতি বা খরচ হইতেছে না, সে আমাকে টাকাটা দিবে না, এটা আমার জন্য একটা ক্ষতি না, আমি তার কাছে টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে ক্ষতি অনাদায়ী পাওনা সবসময় হিসাব ডেবিট হবে। ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আর দেনাদার টাকা দিবে না, তাহলে দেনাদার কমে যাইতেছে, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। হুম। ঠিক আছে। আর লাস্ট কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতি মানে কি, আমি অনুমান করে নিতেছি উপরেরটা কি ছিল, উপরেরটা আসলেই হয়েছে, যে এই যার কাছে 5,000 টাকা পেতাম সে মরে গেছে বা সে পাগল হয়ে গেছে। হ্যাঁ। এখন তার কাছ থেকে তো আর টাকা পাবো না, যে পাগল হয়ে যায় তার কাছ থেকে টাকা আদায় করা সম্ভব না। তো এটা বাস্তবে হয়ে গেছে। আর সঞ্চিতি মানে কি, আমি অনুমান করে নিতেছি, আমি অনুমান করে দিতেছি যে দেনাদারের 10% সঞ্চিত ধরতে হবে। হুম। অনুমান হুম। করতে 10% পাবো না, এখন যাবে দেখি হবে। হুম। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। যেটা হচ্ছে কি আদায় হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, মানে দেনাদারের কাছ থেকে টাকা পাবো না এটা আমি অনুমান করে নিতেছি। অনাদায়ী সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারেন্ট আসছে তোদের?
এটা কি আরফা না? হুম। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতি মানে হলো আমি অনুমান করে নিতেছি একজন দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে না। সো যেহেতু আমি অনুমান করতেছি টাকা পাবো না, এটা আমার জন্য এক ধরনের ক্ষতি। আর ক্ষতি সবসময় ডেবিট হয়, যেন অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। আর এটা আমি অনুমান করতেছি, বাস্তবে হয় নাই। বাস্তবে হইলে দেনাদারকে ক্রেডিট করে দিতাম। মানে উপরেরটা আমি শিওর ছিলাম 5,000 টাকা পাবোই না, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। আর এখন তো আমি শিওর না, এই জন্য দেনাদারকে কমাচ্ছি না, আগে 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 করতেছি কি একটা সঞ্চিতি রাখতেছি, যে ভবিষ্যতে কমতে পারে দেনাদার। ক্লিয়ার ডিফারেন্স দুইটার মধ্যে? একটা হলো বাস্তবে হয়ে গেছে, বাস্তবে হয়েছে দেখে দেনাদারকে কমাই দিচ্ছি। আরেকটা এখনো বাস্তবে হয় নাই, অনুমান করে নিছি দেখে সঞ্চিতি করতেছি। বুঝতে পারছো? জি স্যার। তো এই ছিল মোটামুটি জাবেদা। আচ্ছা আরফা, তুই জাবেদা গুলা একটু wait, এক ঝলকে দেখে বল কোনোটা সমস্যা আছে কিনা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, 2016 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুত বিদ্যাসাগর লিমিটেডের রেওয়া মিল নিম্নরূপ। মানে আমাদের কাছে একটা রেওয়া মিল দেওয়া আছে, এটা 2016 সালের 31 ডিসেম্বর তারিখের। বেতন 30,000, আসবাবপত্র 40,000, মূলধন 60,000, বিক্রয় 1,60,000, বিক্রিত পণ্যের ব্যয় 70,000, মজুরি 35, অগ্রিম বীমা 25,000, খুচরা যন্ত্রপাতি 20,000। আচ্ছা, রেওয়া মিল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? রেওয়া মিলের কোনো হিসাব নিয়ে? না স্যার। তো নর্মাল একটা রেওয়া মিল, মাত্র 6-8টা হিসাব আছে। অন্যান্য তথ্যগুলি মানে কি সমন্বয়। আমাদের 3টা সমন্বয় দেওয়া আছে, কি কি দেখো। বেতন বাবদ বকেয়া রয়েছে 6,000 টাকা, মানে কর্মচারী কাজ করছে, তাদেরকে 6,000 টাকা বেতন পাবে, দেই নেই। অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 15,000 টাকা, মানে আগে আগে অগ্রিম দিয়ে দিচ্ছিলাম বীমা খরচ, এখন যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর আসবাবপত্র ও খুচরা যন্ত্রপাতির উপর অবচয় ধরতে হবে, এগুলো সবই আমরা বুঝি। কারো কোনো কোশ্চেন আছে এই সমন্বয় রেওয়া মিলে? হুম, থাকার তো কথা না। না। আচ্ছা, হ্যাঁ তাহলে ভাইয়া, আসবাবপত্র মানে কি? কি মানে? আসবাবপত্র মানে আসবাবপত্র মানে কি? আর ফাইজলামি করো। এবার যদি এই যে তুমি এই হইলো গুলোর অনলাইন মধ্যে ক্লাসে কিছু সুবিধা। জিজ্ঞাসা করো। এবার যদি সামনে থাকতি তাহলে কি হইতো বল? আচ্ছা, ক নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, অগ্রিম বীমার জের নির্ণয় করো। মানে এখন অগ্রিম বীমা কত টাকা আছে সেটা বের করতে বলছেন। অগ্রিম বীমার জের, অগ্রিম বীমা রেওয়া মিলে কত আছে দেখো তো। 25,000। হ্যাঁ, অগ্রিম বীমা রেওয়া মিলে দেওয়া আছে 25,000। ক্লিয়ার? আর এই বীমার মধ্যে দেখো, এই যে 2 নাম্বার সমন্বয় বলে দিছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 15,000। মেয়াদ উত্তীর্ণ মানে কি, খরচ হয়ে গেছে, মাইনাস মেয়াদ উত্তীর্ণ। আগে কি সমন্বয় গুলো লিখতেছেন? না, আমাকে বলছে ক নাম্বার কোশ্চেন অগ্রিম বীমার জের নির্ণয় করো, আমি জের নির্ণয় করতেছি জাস্ট। ও আচ্ছা। আমাকে এই যে কোশ্চেনে অগ্রিম বীমা দিয়ে দিচ্ছে রেওয়া মিলে, অগ্রিম বীমা 25,000। তো অগ্রিম বীমা 25,000 থেকে খরচ করছি 15,000, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 15,000, এই 15,000 বাদ দিতেছি। মেয়াদ উত্তীর্ণ, উত্তীর্ণ, উত্তীর্ণ বানান পাই না। ধুর, যা কিছু একটা হইলো। অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ কত? 15,000। হুম, D20 মানে? হ্যাঁ, D20 মানে কি? ওইটা ওই যে এক্সেল এর মাইনাস সাইন দিছি তো ওইটার জন্য ই হয়ে গেছে।
এক্সেলে তো সমস্যা করে অব্র। উত্তীর্ণ ওয়ার্ডটা এক্সেলে উঠতেছে না। আচ্ছা ওটা বুঝে নিও যে মেয়াদ উত্তীর্ণ হলো 15,000। ওকে, তো আনসার 25 থেকে 10,000। 15 বাদ দিলে 10,000। 10,000। বুঝতে পারছো? অগ্রিম বিমার জের আছে এখন 10,000 টাকা। আমার ফার্স্টে রেওয়া মিলে বলতেছে অগ্রিম বিমা ছিল 25,000 টাকা, সেইখান থেকে আমি 15,000 টাকা উত্তীর্ণ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তাহলে এখন আছে 10,000 টাকা। কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, খ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, উল্লিখিত সমন্বয়গুলোর সমন্বয় জাবেদা দেখাও। মানে এই যে 4টা সমন্বয় আছে না, এই 4টার সমন্বয় জাবেদা করতে বলছে। তো আমরা জাবেদা করি। খ নাম্বার জাবেদা করলে ফার্স্টেরটা কি, বেতন বাবদ বকেয়া রয়েছে 6,000 টাকা। জাবেদা করো তো তোমরা। বেতন বাবদ বকেয়া রয়েছে 6,000 টাকার জাবেদা কি হবে? বকেয়া বেতন ডেবিট, না বকেয়া বেতন ক্রেডিট, আর হুম, বেতন হিসাব ডেবিট। হ্যাঁ ঠিক আছে, বেতন হিসাব হবে ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ওকে, টাকা কত? 6,000। 6,000। আচ্ছা, এটা গেল 1 নাম্বার জাবেদা। 2 নাম্বারটা কি বলছে? অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 15,000 টাকা, এটার জাবেদা কি হবে? এটা কিভাবে হবে? মেয়াদ উত্তীর্ণ মানে বীমা হিসাব ডেবিট, হ্যাঁ, বীমা হিসাব ডেবিট। আর অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। ইয়েস, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। আচ্ছা, একটু আগে আমি একটা শর্টকাট শিখাই দিছিলাম ইয়াসমিন, মনে আছে? যে রেওয়া মিলে সাধারণত যেটা থাকে সেটার উল্টা হয়। দেখো রেওয়া মিলে আছে অগ্রিম বীমা ডেবিট, তো জাবেদার উল্টা হইতেছে অগ্রিম বীমা ক্রেডিট, আর বীমাটা ডেবিট হচ্ছে 15,000 টাকা। ওকে, নাও 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদা বলছে কি, আসবাবপত্র ও খুচরা যন্ত্রাংশের উপর 10% অবচয় ধরতে হবে। জাবেদা কি হবে বলো? পারবা না? অবচয় হিসাব ডেবিট, ইয়েস, অবচয় হিসাব ডেবিট। পঞ্জীবিত হিসাব অবচয় হিসাব ক্রেডিট। তবে একটু কথা আছে। ওই আসবাবপত্র ও খুচরা ব্র্যাকেটে পঞ্জীভূত। হ্যাঁ, এক্সেল না একটু বিরক্তিকর, অব্রটা ধরতে পারে না ঠিক মতো, ল্যাঙ্গুয়েজ সমস্যা করে ফেলে। হয়েছে এবার। অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় 2টা হবে এইখানে। পুঞ্জীভূত সেম প্রবলেম করতেছে। পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় দিয়ে আমরা ব্র্যাকেটে 2টার নাম লিখে দিব। ফার্স্টে কে, আসবাবপত্র, আসবাবপত্র, ঠিক আছে, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র।
সেম ভাবে পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেট দিয়ে কি হবে, খুচরা যন্ত্রপাতি, খুচরা যন্ত্রপাতি। এত বিরক্ত করলে ভালো লাগে। নিচে ডট ডট দিয়ে দাও অবচয় আছে। আচ্ছা, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট, হিসাব ক্রেডিট। আচ্ছা, তো টাকা কত হবে? টাকা হবে 2000, যন্ত্রপাতি খুচরা যন্ত্রপাতি 2000। আসবাবপত্রের উপর 10%। আসবাবপত্র কত টাকা দেওয়া আছে? 40,000। 40,000-এর 10% করলে হয় 4,000। 4000, 4000 আসবাবপত্র আর হবে 2000। 4,000, আর খুচরা যন্ত্রপাতি 20,000। 20,000-এর 10% করলে 2,000। তাহলে 2000, অবচয় হবে 6000, 6,000। 6000। ঠিক আছে, যাবে কিন্তু শেষ। যাবে কারো কোনো কোশ্চেন আছে? না, থাকার না, কথা না। তাহলে আমরা এখন রিয়ামিল 3 বোর্ড। নাম্বার, আপনি হ্যাঁ, 3 নাম্বারটা একবার বুঝাবেন? 3 নাম্বারটা আমি পাই নাই, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আবার। আচ্ছা ঠিক আছে। এখানে বলছি কি 3 নম্বরে আসবাবপত্র ও খুচরা যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে। তো অবচয় ধরলে যাবে কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে পুঞ্জীভূত অবচয় কি দুইটার বলছে, আসবাবপত্র ও খুচরা যন্ত্রপাতি। তো আলাদা আলাদা না করে একসাথেই করছি, কিন্তু পুঞ্জীভূত অবচয়ের সাথে নাম লিখে দিচ্ছি যে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। বুঝছো? আচ্ছা, জি ঠিক স্যার, আছে। বুঝছি। অবচয় খরচ, খরচ সবসময় ডেবিট হয়। আর পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ ক্রেডিট। ওকে, আমরা এখন গ নাম্বার করি। গ নাম্বার কি বলছে দেখো, 10 কলাম বিশিষ্ট একখানা কার্যপত্র তৈরি করো। 10 কলাম এটা কি? বিশিষ্ট কার্যপত্র তৈরি করতে বলছে। ফার্স্ট দিনে ভিডিও দেখছিলি আরফান? কবে? প্রথম এই কার্যপত্রের প্রথম ক্লাসটা। মনে হয় করি না, এক্সাম ছিল না। হয়তো ওটা না করলে বুঝবি কেমনে। আচ্ছা, 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র করতে বলছে, তাহলে আমরা এখন করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, ফার্স্ট ঘর হলো বিবরণ। এক্সেল আজকে মানে মারবে। কি যে হইতেছে, বিবরণ, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা দেখাতেছে, এক্সেল অব্র রিড করতেই পারতেছে না। আচ্ছা, আমাদের 10 ঘরা বিশিষ্ট একটা কার্যপত্র করতে বলছে। 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র মানে মেইন ঘর হলো 5টা। 5টা কি কি? রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। দেখো 5টা, 1 2 3 4 5। আর প্রত্যেকটাই 2টা করে ঘর, ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট। তাহলে এই 5 দ্বিগুণে 10টা ঘর হয়েছে কিন্তু টোটাল। বুঝতে পারছো কেন এটা 10 ঘরা আর্থিক 10 ঘরা কার্যপত্র? হুম, হুম। হুম। এতগুলা বড় বড় ঘর। হ্যাঁ, এই অঙ্কটা এমনিতে সোজা, কিন্তু হলো এই ঘর করতে করতে বা অঙ্কটা করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আজকের ক্লাস। হাইয়েস্ট কত হ্যাঁ, ঘর পর্যন্ত আসতে পারে? বুঝি নাই। হাইয়েস্ট কত ঘরা পর্যন্ত আসতে পারে?
12 ঘর পর্যন্ত সর্বোচ্চ আসতে পারে, বাট 12 ঘর আসে না, সর্বোচ্চ 10 ঘরই আসে। ঠিক আছে, মানে এই সর্বোচ্চ এই টাইপেরই আসে। কিছু কিছু অঙ্ক দেখা যায় আহ যেমন এই অঙ্কটায় দেখো, এখানে বলছে সমন্বিত রেওয়া মিল পর্যন্ত। সমন্বিত রেওয়া মিল পর্যন্ত বললে এই যে সমন্বিত রেওয়া মিল মানে এই 6 ঘর আম। ক্লিয়ার? ওকে। ওকে, এখন আমি করি অঙ্কটা, বাট আমি একটা কাজ করব, এইখানের এই শব্দগুলা বাংলায় না লিখে আমি ইংলিশে বাংলাটা লিখবো, আমরা যেভাবে চ্যাটিং করি ওই স্টাইলে, কারণ এক্সেল অব্র রিড করতে পারতেছে না। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা কি করব, এই যে কোশ্চেনের রেওয়া মিলটা দেওয়া আছে না, পুরাটা কপি পেস্ট করে উঠাই দিব। তো ফার্স্টে কি দেওয়া আছে দেখো, বেতন কত টাকা দেওয়া, 30,000। 30,000। তারপরে এমনি আসবাবপত্র, হুম, বলে এমনি মজা পেতেছি এমনি দিলে আসবাবপত্র 40,000। 40,000। এরপরে হচ্ছে মূলধন মূলধন। ক্রেডিট মূলধন কি ক্রেডিটে, তাহলে 60,000। ক্রেডিটে লিখবো 60,000। 60,000। 60,000। আচ্ছা, মূলধন লিখলাম। তারপরে কি আছে, বিক্রয়। বিক্রয় ক্রেডিট 70,000। বিক্রয় ক্রেডিট 70,000। তারপরে কি আছে, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় কত, ডেবিটে 70,000। তারপরে কি আছে, মজুরি। মজুরি, ডেবিট ডেবিট মজুরি 35,000। ডেবিট 35,000। তারপরে কি, অগ্রিম বীমা। অগ্রিম অগ্রিম বীমা ক্রেডিট। অগ্রিম বীমা ক্রেডিট, ডেবিট আছে। অগ্রিম বীমা ডেবিট 25,000। তারপরে কি, খুচরা যন্ত্রপাতি, খালি শুধু যন্ত্রপাতি। যা আছে তাই তো সেম। হ্যাঁ, একেবারে সেম টু সেম, কোনো চেঞ্জ নাই, মানে যেভাবে রেওয়া মিল দেওয়া থাকবে ওইভাবে সেম আমরা উঠাই দিব। বুঝতে পারছো? এতটুকু কারো কোনো আচ্ছা। সমস্যা আছে? না, না। আবার সমন্বয়টাতে আবার খ আচ্ছা, নাম্বারের সমন্বয় বসাই দিবে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি কিভাবে করি। ফার্স্টে রেওয়া মিল, এই যে রেওয়া মিল পার্ট 2 যেভাবে কোশ্চেনে রেওয়া মিল দেওয়া ছিল ডেবিট ক্রেডিট উঠাই দিচ্ছি। এবার সেকেন্ড পার্ট হলো সমন্বয়। এই যে সমন্বয় আমাদের করা আছে, দেখতেছো? তো সমন্বয়ের প্রথমে দেখো বেতন হিসাব ডেবিট আছে 6,000। আমার এই রেওয়া মিলের মধ্যে বেতন ছিল, এই যে বেতন হ্যাঁ 30,000 ছিল, তাহলে আর বেতন নামে কোনো হিসাব লেখা লাগবে না। এই বেতনের সোজাসুজি সমন্বয়ের, এটা কি ডেবিট না, তাহলে ডেবিটে বেতন হিসাব ডেবিট, ডেবিটে 6,000 লিখে দিব। দেখো এইটা বুঝছো কিনা, সমন্বয়ের হিসাবগুলোর মধ্যে প্রথমে ছিল বেতন হিসাব ডেবিট 6,000, আমরা বেতন হিসাবের সরাসরি সমন্বয়ের মধ্যে 6,000 লিখে দিলাম। ক্লিয়ার? বকেয়া বেতন আসলো না কেন? দিব আস্তে আস্তে একটা একটা করে। এটা বুঝছো কিনা, বেতন, বেতন বুঝছো? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো কি আছে, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এখন রেওয়া মিলের মধ্যে বকেয়া বেতন নামে কোন হিসাব আছে? রেওয়া মিলের মধ্যে বকেয়া বেতন নামে কোন হিসাব আছে? না না না। নাই। তাহলে কি করা লাগবে, আমাদের নতুন একটা হিসাব বানানো লাগবে। এই বিবরণের ঘরে নতুন একটা হিসাব, বকেয়া বেতন। বুঝছো? বকেয়া বেতন তো দেয়। বকেয়া বেতন কি আছে, ক্রেডিট আছে। এই যে জাবেদা দেখি বুঝতে পারবো বকেয়া বেতন কি ক্রেডিট। তাহলে আমরা সমন্বয়ের ক্রেডিটে বসাবো 6,000। আর নরমাল আমি ডেবিটে যখন 6,000 বসাইছি, আমার ক্রেডিটে 6,000 বসানো লাগবেই। সবকিছু ডেবিট ক্রেডিট সমানই হবে। ঠিক আছে, বুঝছো? এই ওকে। ফার্স্টে যাবে তো বসানো, ফার্স্টে রেওয়া মিল তো হুবহু কোশ্চেন কপি পেস্ট করে বসাইলাম। তারপর এই যে সমন্বয় জাবেদা করা আছে, সেইটা অনুযায়ী বেতন হিসাব 6,000 ডেবিট, বেতন রেওয়া মিলে ছিল, তাহলে ওই বেতনে সরাসরি 6,000 ডেবিটে লিখে দিছি। এরপরে বকেয়া বেতন ক্রেডিট 6,000, বকেয়া বেতন রেওয়া মিলে নাই, তাহলে বকেয়া বেতন নামে একটা হিসাব লিখছি বিবরণের ঘরে, তারপর সমন্বয়ের ক্রেডিটে লিখছি। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এরপর দেখো আছে বীমা হিসাব ডেবিট। রেওয়া মিলের মধ্যে বীমা আছে? বীমা, হ্যাঁ অগ্রিম নাই। বীমা আছে। অগ্রিম বীমা আছে, বীমা তো নাই।
তাহলে আমাদেরকে আবার একটা হিসাব লেখা লাগবে বীমা। বুঝছো? ডেবিট ডেবিট 15,000। হ্যাঁ, বীমা ডেবিটে আছে, তাহলে ডেবিটে 15,000। বুঝছো? এরপর দেখো অগ্রিম বীমা ক্রেডিট 15,000। রেওয়া মিলে অগ্রিম বীমা আছে? হ্যাঁ আছে। আছে, তাহলে ওই অগ্রিম বীমার সোজাসুজি ক্রেডিটে লিখে দিব 15,000। একটা হিসাব থাকলে সেটা আর লেখা লাগবে না, না থাকলে লিখবো। আর থাকলে ডেবিট হলে ডেবিটের ঘরে, ক্রেডিট হলে ক্রেডিটের ঘরে। বুঝছো? যেমন বেতন ডেবিট ছিল সমন্বয়ে, সমন্বয়ে ডেবিটে। হ্যাঁ, ইয়াসমিন কিছু বলছো? না স্যার। আচ্ছা, এরপরে কি আছে দেখো, অবচয় ডেবিট। অবচয় নামে কোনো হিসাব আছে? না, নাই। তাহলে আমাকে অবচয় তৈরি করতে হবে। অবচয় লিখলাম। অবচয়, অবচয় কি ডেবিটে, তাহলে ডেবিটে কত টাকা? অবচয় ডেবিট 6,000। 6,000 লিখলাম ডেবিটে। আর কি আছে এরপর? পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র। পুঞ্জীভূত অবচয় আসবাব, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিটে আছে 4,000। সেম পুঞ্জীভূত অবচয়, অবচয় যন্ত্রপাতি, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিটে আছে 2,000। এই শেষ সেকেন্ড পার্ট। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা রেওয়া মিলার সমন্বয়ে? বুঝতে পারছো? না না। রেওয়া মিল সেম টু সেম লিখে দিচ্ছি, সমন্বয় যেভাবে ছিল ডেবিট ক্রেডিট অনুযায়ী লিখে দিচ্ছি। এরপরে হ্যাঁ বুঝছি। এরপরে সমন্বিত রেওয়া মিল। ফার্স্টেরটা দেখো, বেতন রেওয়া মিলে 30,000 ডেবিট, সমন্বয়ে 6,000 ডেবিট। ডেবিট আর ডেবিট হয় যোগ, আর ডেবিট আর ক্রেডিট হয় বিয়োগ। ক্লিয়ার? তাহলে 30,000 আর 6,000 যোগ হয়ে 36,000। দেখো এটা বুঝছো নাকি? এটা 40,000। আসবাবপত্র কোনো কিছু নাই আর 3 ঘরে, 40,000 40,000 লিখে দিব। ওটা মূলধন ক্রেডিটে 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 60,000, 60,000। তারপরে বিক্রয় ক্রেডিটে বিক্রয় 70,000, 70,000 ক্রেডিটে। বিক্রিত পণ্যের ব্যয় ডেবিটে, না ডেবিটে বিক্রয় তো 70,000। সরি, বিক্রয় ভুল হয়েছে। বিক্রয় 1,60,000, এই যে কোশ্চেনে 70 না তো, 1,60,000, তাহলে 1,60,000। ওকে, আচ্ছা। বিক্রিত পণ্যের ব্যয় কি? ডেবিট, ডেবিটে 70,000 লিখলাম। মজুরি কি? ডেবিট 35,000। তারপরে অগ্রিম বীমা, এই দেখো ডেবিটে 25,000 ক্রেডিটে 15,000, বিয়োগ হয়ে ডেবিটে 10,000। ডেবিটে হয়েছে কেন বুঝছো? ডেবিটটা বড় 25,000, তো ডেবিট 25,000 থেকে ক্রেডিট 15,000 বাদ দিয়ে ডেবিট 10,000 থাকে, যেটা বড় সেটা থাকবে, যেটা বড় সেটা হবে। ডেবিট বড়, ডেবিটে বুঝছি। হয়েছে। তারপর যন্ত্রপাতি 20,000। 20,000। এরপর বকেয়া বেতন ক্রেডিটে আছে 6,000, এখানে ফার্স্ট 3 ঘরে নাই, ক্রেডিটে 6,000 6,000। তারপরে হলো বিমা, 15,000 ডেবিট। বিমা 15,000 ডেবিটে। তারপরে অবচয় ডেবিটে 6,000, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র 4,000 ক্রেডিটে, আর পুঞ্জীভূত 2,000 অবচয় যন্ত্রপাতি 2,000 ক্রেডিটে। বুঝছো? কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, এবার আয় বিবরণী করব। বেতন কি বিশদ আয় বিবরণীতে যায় না আর্থিক অবস্থার বিবরণীতে যায়? মনে রাখবা, সমস্ত আয় আর ব্যয় বিশদ আয় বিবরণীতে যায়, আর সমস্ত সম্পদ আর দায় আর্থিক অবস্থার বিবরণীতে যায়। বেতন একটা খরচ, সে যাবে বিশদ আয় বিবরণীতে। এই যে সমন্বিত রেওয়া মিলে আছে কত? 36,000, এই 36,000 লিখবো। বেতন ব্যয় তো যাবে বিশদ আয় বিবরণীতে। টাকা কত? সমন্বিত রেওয়া মিলের টাকাটা কি 36,000 বলছিলা 36,000। বলো তো একটু। আমাদের যত আয় ব্যয় আছে সেগুলো আসবে বিশদ আয় বিবরণীতে, আর যত সম্পদ দায় আছে সেগুলো যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। বেতন কি? ব্যয়, তাহলে এটা আসবে বিশদ আয় বিবরণীতে। বুঝছো? 36,000 আছে, 36,000 এই সমন্বিত রেওয়া মিল দেখে করব। তারপরে কি? আসবাবপত্র, আসবাবপত্র কি সম্পদ, তাহলে যাবে কি আর্থিক অবস্থার বিবরণীতে। দেখো বুঝছো নাকি? তারপরে মূলধন, মূলধন যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে 60,000। তারপর আছে বিক্রয়, বিক্রয় যাবে কোথায়? আয় বিবরণীতে এই যে 1,60,000। দেখি
তারপরে আছে বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয় যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে 70,000। অবস্থার বিবরণীতে। তারপর মজুরি, ব্যয় যাবে কই? আর্থিক অবস্থার বিবরণীতে, না সরি বিশদায় বিবরণীতে, উল্টাপাল্টা বলি কেন। মজুরি ব্যয়, ব্যয় যাবে কই? আয় বিবরণীতে। তারপরে আছে অগ্রিম বীমা, অগ্রিম বীমা কি? সম্পদ, যাবে আর্থিক অবস্থার বিবরণীতে 10,000। এই যে সমন্বিত মিলে টাকাটা 10,000। তারপরে আছে যন্ত্রপাতি, সম্পদ, যাবে আর্থিক অবস্থার বিবরণীতে 20,000। এরপর কে? বকেয়া বেতন, বকেয়া বেতন কি? দায় 6,000 আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে। বীমা, বীমা কি? খরচ, যাবে আয় কোথায়? বিবরণীতে। আয় বিবরণীতে 15,000। তারপরে কি? অবচয়, অবচয় কি? খরচ, আয় বিবরণীতে। খরচ, আয় বিবরণীতে। পুঞ্জীভূত অবচয় কি? বিপরীত সম্পদ, যাবে কই? আর্থিক আর্থিক অবস্থার অবস্থার বিবরণী। বিবরণীতে। দেখো এই যে ক্রেডিট আছে, ক্রেডিটে 4,000, 2,000। ওকে, বুঝছো? কোনো কোশ্চেন আছে? হুম, না, না। হ্যাঁ স্যার বুঝছি। এখন হলো, একটাই কোশ্চেন ছিল, আর হচ্ছে কি? এখন আমাদের হলো এই যে আয় না বিশদায় বিবরণীর, এই আয় থেকে ব্যয়গুলা বাদ দিব, আয় থেকে ব্যয়গুলা বাদ দিব, তাহলে কি বের হবে? নিট লাভ বা নিট ক্ষতি। এই অঙ্কে লাভ হবে, বুঝাই যেতেছে 1,60,000 বড়, এগুলা 1,60,000 হবে না। ওরে হবে তারা এটা তো অনেক শর্টকাট ভাইয়া। 70 আর 30, 1,00,000, 1,40,000, 1,41,000, 1,41,000, 1,51,000, 1,56,000, আরে না বড় হয়ে যাবে, 1,56,000 আর 6, 1,62,000। আচ্ছা দেখি যোগ করে, এখন সবগুলো করবো কি? 2টা ঘর ফাঁকা রেখে সব ঘর যোগ করব, 2টা ঘর লেখার জন্য ফাঁকা রেখে সবগুলা ঘর যোগ করব। 40, তো ফার্স্ট এটা যোগ করলাম, যোগ করে 2,20,000, আর এটাও সেমই হবে। দেখো ডেবিট ক্রেডিট প্রত্যেকটা ঘর মিলে যাবে। ভাইয়া 2,20,000 কেমনে হইলো ডেবিট পাশে? 2,20,000 তো হয়, এই যে আমি এক্সেলে যোগ বিয়োগ করছি, এটা ভুল হওয়ার কোনো চান্সই নাই। আর দেখো এই যে কোশ্চেনে দেওয়া মিল 2,20,000 তো দেওয়া, দেখছো? একটু হিসাব করে বোঝাও না। হিসাব 70, করে এখানে 70, বোঝানোর কি? ক্যালকুলেটরে যোগ করা। 30, 40, 70, 70, 70, 1,40,000, 1,40,000 আর 35। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এই যে এই 2টা ঘর, ও আচ্ছা 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 ওটা দেখো নাই, মানে ইসের একটা করে রেখেছে যাতে সবগুলো একসাথে দেখা যায়। আচ্ছা। হুম, যোগ ভুল হওয়ার চান্স নাই যেহেতু এক্সেলে করতেছি। শিপ দিয়ে, মানে এক্সেলে করার সুবিধা কি, যোগ কখনোই ভুল হবে না। আর দেখো প্রত্যেকটা ডেবিট ক্রেডিট মিলে যাচ্ছে। 2,20,000, 2,20,000 ছিল রেওয়া মিলে, সমন্বয় 27,000, 27,000, সমন্বিত রেওয়া মিলও মিলে যাবে। ইকুয়াল সাম, বুঝতেছো? এইভাবে প্রত্যেকটা ঘর যোগ করব। অঙ্ক কি কঠিন? না। হুম, এবার একটা ঝামেলা হবে। কেন? দেখো shift, এখানে কত হয়েছে? 1,62,000। আর এই পাশে দেখো কত? 1,60,000। যদি যোগ করে দেখাই, awesome। দেখতেছো সবগুলা ডেবিট ক্রেডিট এর আগে মিলে গেছে, কিন্তু এটাই কি
ডেবিটে 1,62,000 আর ক্রেডিটে 1,60,000। হুম, 2,000 টাকা ডিফারেন্স দেখতেছো? এই ডিফারেন্সটা হলো ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে কম, ক্রেডিটে কম মানে আয় কম, তাহলে নিট ক্ষতি। নিট ক্ষতি কত? দুইটার ডিফারেন্স 2,000। দেখো এবার 2,000 দি 1,62,000 1,62,000 মিলে গেছে। তো এইটা অলওয়েজই ডিফারেন্স আসবে। যদি ক্রেডিটে ডিফারেন্স আসে তাহলে কি নিট ক্ষতি, আর ডেবিটে কম আসে তাহলে নিট লাভ। আমি আবার বলতেছি, যদি আয় বিবরণীর ডেবিটে কম আসে তাহলে নিট লাভ লিখবো, আর ক্রেডিটে কম আসলে নিট ক্ষতি লিখবো। ক্রেডিট কম মানে আয় কম, আর ডেবিট কম মানে ব্যয় কম। ব্যয় কম হলে লাভ, আয় কম হলে ক্ষতি। তাহলে ক্ষতি হয়েছে 2,000 টাকা। বোঝা গেছে? বুঝতে পেরেছি। হুম, হুম, আবার সেম বুঝছি, আর্থিক বুঝছি। অবস্থার জি বিবরণী স্যার, যোগ বুঝছি। করব। সত্তর হাজার। দেখো আর্থিক অবস্থার বিবরণীতে সেম 2,000 কম। কেন কম? এই যে এই ক্ষতিটা হয়েছে না, ক্ষতি যাবে ডেবিটে। ডেবিটে 2,000 দিই, দেখবা মিলে এটা তো গেছে। নিট লাভ। হ্যাঁ, না ক্ষতি এইটা ক্রেডিটে কম, তাহলে ক্ষতি, ক্ষতি যাবে ডেবিটে। আর্থিক অবস্থার বিবরণী মানে ক্ষতি আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে যাবে। দেখো কেন? এখানে আছে ক্রেডিটে, ক্ষতি ডেবিট হয় না নরমালি? আমার এখানে আয় কম দেখে ডেবিট ক্রেডিট পাশে বসছে, আর নরমালি তো সে যাবে ডেবিটে, ও ক্ষতি যাবে আচ্ছা 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 আচ্ছা, বুঝতে তাই পারছি। না? বুঝছো?